নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ 16ই জানুয়ারি 2026। আজ মহান নিষ্ক্রমণ দিবস। অর্থাৎ আজ থেকে 80 বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু তার এলগিনরস্থ বাড়ি থেকে তার একমাত্র ভাই, তার ভাইপো ডক্টর শিশির বসুকে নিয়ে উনি ছদ্মনামে ছদ্ম পোশাক পরে বেরিয়ে যান। ব্রিটিশ সরকার ধরে উনি আফগানিস্তান অব্দি গেছিলেন। এই আফগানিস্তান অব্দি তাকে পৌঁছে দিয়েছিল এক মুসলমানের নাম করে উনি গেছিলেন। এই ডক্টর শিশির কুমার বসু তখন ইয়াং ছিলেন, ডাক্তারি ছাত্র ছিলেন, এবং উনি ধরা পড়ে যান। ডক্টর শিশির বসু ধরা পড়ে যান, কিন্তু সুভাষজি বেরিয়ে যান। উনি ওখান থেকে আফগানিস্তান থেকে চলে যান রাশিয়ায়। সেখানে উনি ডিসঅ্যাপয়েন্টেড হয়, অর্থাৎ স্টালিন তাকে সেই সুযোগ করে দিতে পারেনি। উনি চলে গেছিলেন। তার কারণ হচ্ছে এদেশীয় যারা কংগ্রেসের নেতৃত্বে ছিল তারা দালাল তৈরি হয়ে গেছিল, এবং সেখান থেকে স্বাধীনতা আসবে না এটা সুভাষ বোস জেনে গেছিল। সেই জন্য সুভাষ বোস চেয়েছিল ভারতের বাইরে থেকে একটা বৃহৎ শক্তিকে সঙ্গে নিয়ে বন্ধুত্ব করে তাদের সঙ্গে একটা কিছু নেগোসিয়েশন করে এই এই ভারতের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। তা উনি রাশিয়া থেকে চলে যান ইটালিতে। রাশিয়া থেকে যখন জার্মানি, সেখানে হিটলার ওনাকে সাহায্য করেছিল। তারপর যান ইটালি মুসলিনের কাছে, তিনিও সাহায্য করেছিলেন, এবং সেখান থেকে শটান তিনি চলে যান জাপান। জাপানের তোজো তাকে সাহায্য করেছিল। তিনি ওইখানে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। এছাড়া উনি ঝাঁসি রানী বাহিনী বলে নারী শক্তির একটা একটা ব্রিগেড বানিয়েছিলেন বিশাল, এবং সর্বাত্মক আন্দোলনে, হজারাত্মক লড়াইয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। 1942 সালে অতিক্রান্ত উনি কৈমা অবধি ঢুকেছিলেন। তা আজকের দিনেই উনি পাইলট চলে গেছিলেন তার এলগিন রোডস্থ বাড়ি থেকে। এই এলগিন রোডস্থ বাড়িতে এখনও সেই গাড়িটি রাখা আছে, গেলে দেখা যায় ওইখানেই আছে নেতাজি রিসার্চ ব্যুরো। এবং নেতাজির এই যে মহান নিষ্ক্রমণ, তারপরে আর তাকে দেখা যায়নি। এবার বহু রকম গল্প বা সত্যি ঘটনা আমরা জানি না, তার সম্বন্ধে আছে। কখনো বলা হলো রেনকোজি মন্দিরে আছে ওনার, তাইহোকু বিমানবন্দরে উনি প্লেন দুর্ঘটনায় মারা যান। কখনো বা তাকে বার্লিন রেডিও থেকে বলতে শোনা যায়, আমি সুভাষ বলছি। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ওনাকে আর সর্বসমক্ষে দেখা যায়নি। তারপর 1947-এ ভারত স্বাধীন হয়ে যায়। ওনাকে আমরা তো নিজের চোখে দেখিনি, আমরা সমস্ত পত্রপত্রিকা, বই এবং তদানীন্তন যে সমস্ত খবর আসতো সেগুলো পরবর্তী দিনে আমরা পেয়েছি। যেমনি শ্যামল চক্রবর্তীর লেখা সুভাষ ঘরে ফেরে নাই, আমি সুভাষ বলছি, বরুণ সেনগুপ্তর আমি ওই দুটোর মধ্যে একটা আর কি, সুভাষ সুভাষ বলছি, বা এরকম একটা বই আমরা পড়েছিলাম। সেখানে অনেক দুষ্প্রাপ্য ছবি ছিল। সেই ছবিতে দেখা গেল যে মাও সেতুং চীন বিপ্লবের পরে যখন শপথ নেন তার সরকার, দেশটাকে জনগণতান্ত্রিক একটা সরকার, চীন প্রজাতন্ত্র সরকার তৈরি করবে, তখন সামনে সারিতে যে অভ্যাগতরা বসছিল তার মধ্যে দ্বিতীয় সারির তৃতীয় ব্যক্তি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং উনি বসে আছেন। সেই ছবিতে কিন্তু পরিষ্কার জজল্যমান তিনি। এই তাকে জাস্ট ছবিতে দেখা গেছিল। তারপর আর তাকে তো দেখা যায়নি দীর্ঘদিন। তো উনি খুব সম্ভবত বিভিন্নভাবে মুখার্জি কমিশন, মঞ্চু কমিশন, বহু রকম কমিশন হয়, তাতে একটা জায়গায় সমস্ত মিলিত হয় সমস্ত মতবাদ। সেটা হচ্ছে কি উনি সাইবেরিয়া জেলা অর্থাৎ রাশিয়াতে চলে যায় কোনো রকমে, কারণ গোটা ইউরোপ তখন তাকে কুকুরের মতো অন্য হয়ে খুঁজছে। ইউরোপ দিয়ে লাটিন আমেরিকা, তখন পরাধীন দেশগুলো রয়েছে, পরাধীন আমেরিকার কোনো ক্ষমতা ছিল না। উনি খুব সম্ভবত ওই ব্লাডি ভস্টক অঞ্চল দিয়ে চলে যান, যে এখানে গিয়ে চীন ওকে রাখতে পারেনি, কারণ চীন তখন নতুন দেশ তৈরি হচ্ছে। চীনে আশ্রয় নিয়েছিলেন, চীন আশ্রয় দিয়েছিল, এবং চীনের উপর বিরাট চাপ পড়েছিল যে চীন ইমিডিয়েট সুভাষ বোসকে বের করে দাও, আমাদের তুলে দাও। যেরকম আজকে বলছে যে হাসিনাকে আমাদের তুলে দাও, সেইভাবে তখন তো ওই যে হাসিনার যেখানে আছে সেখানে তারা শক্তিশালী বেশি,
ভারতবর্ষ, বাংলাদেশ যতই বলো তুলে দাও, তুলে দিতে পারছে না। ওইভাবেই ব্রিটিশরা বলেছিল সুভাষকে আমাদের তুলে দাও, কিন্তু চায়না তুলেও দেয়নি, রাখতে পারেনি। চায়না তখন স্টালিনকে বলেছিল মাওসেতুং যে এত বড় বিপ্লবীকে আমি ঠাঁই দিয়েছি, একে তোমরা একটু যেমন করে রাখো। তা স্টালিন বলেছিলেন যে ঠিক আছে আমরা রাখবো, তবে জেলবন্দি করে রাখবো, নইলে আমরাও দোষী হব, কারণ আমরা মিত্র শক্তি, আমরা আমেরিকার কথা শুনে চলি বা ফ্রান্স ব্রিটেনের কথাই চলি। আমরা তখন, ওদের তখন একটা গ্রুপ ছিল, বিশ্বযুদ্ধ হয়েছিল দুটো গ্রুপের মধ্যে, এবং মনে করা হয় 100 জনের মধ্যে 80 জন রিসার্চ পার্সন এটাই মনে করে যে সেই জীবনটা উনি রাশিয়া বলতে সাইবেরিয়া, সেই বিখ্যাত বিরাট জেল, তো সেই জেলের মধ্যে ছিলেন। এটা প্রমাণ হয়েছিল। কি করে প্রমাণ হয়েছিল? একজন আমাদের বিহারের একটা লোক, সে জাহাজে লস্করের কাজ করতো, অর্থাৎ কয়লা দিত ইয়ের মধ্যে, সেই যেখানে কয়লা পুড়িয়ে জাহাজ চালানো হতো সেখানে কয়লা দিত, লস্কর বলতো। এই লস্কর যখন ব্লাডিভস্টকে যখন জাহাজ নোঙর করে, তখন উনি কোনো একটা অপরাধে জড়িয়ে পড়েন এবং রাশিয়ার পুলিশ তাকে অ্যারেস্ট করে। রাশিয়ার পুলিশ তাকে অ্যারেস্ট করার পরে তাকে রাশিয়ার জেলে রাখা হয়। এবং আজকে যে বিশাল নামডাক নেতাজি, তখন আরও বেশি ছিল ভারতবর্ষে। ইন্টারন্যাশনালি অতটা নাম না থাকলেও ভারতবর্ষে তখন তিনি বিরাট জনপ্রিয় নেতা। তো ওই ভদ্রলোক, যে ওই বিহারি যিনি ধরা পড়েছিলেন এবং রাশিয়ার জেলে, ওই সাইবেরিয়ার জেলে ছিলেন, উনি একদিন ওই ওই ভিতরে অনেক বিক্ষোভ হয় জেলের ভিতরে, যে এই খেতে পেলাম না, এই ডাক্তার এলো না। সেই বিক্ষোভের মধ্যে উনি দেখতে পান নেতাজি সুভাষচন্দ্র বসু ওইখানে রয়েছেন, এবং সঙ্গে সঙ্গে উনি তাকে চলে যান, তাক করে যে আপনি সেই সুভাষ। বলো তুমি তোমার বের করো, তুমি ছাড়া পাবে। বলো আমাকে 6 মাসের জন্য আটকে রেখেছে, কি 1 বছরের জন্য আটকে রেখেছি, বলে তুমি ছাড়া পেয়ে জানো দেশবাসীকে বলো না, তাহলে ওরা জেলের মধ্যে আমাকে মেরে দিয়ে যাবে। তা সেই ভদ্রলোকের সঙ্গে নেতাজি অনেকক্ষণ কথা বলেছিলেন, বিভিন্ন কমিশন উনি সাক্ষী দিয়েছিলেন। তা ওই একটা কথা জানা যায়, তাকে শেষ দেখা গেছিল মহানিষ্ক্রমণের পরে রাশিয়ার জেলে। তা মুখার্জি কমিশন স্বীকার করেছে, কিন্তু তার আগের ওয়াংজি কমিশন সেটা স্বীকার করেনি। তা এই নেতাজির আজকে মহানিষ্ক্রমণ দিবস ছিল। এই দিনটাকে ভারতবাসী স্মরণ করে যে 16ই জানুয়ারি 1941 এই দিনটাকে তারা স্মরণ করে। আমরাও তাকে স্মরণ করি। আসুন, ধন্যবাদ।